ঢাকা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর স্টারলাইন পরিবহন। যারা দীর্ঘ কয়েক বছর ধরে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার রুটের যাত্রীদের নিরলসভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও তাদের মাদার রুট হচ্ছে ঢাকা থেকে ফেনী, তাছাড়াও তারা ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে নিয়মিত। পাশাপাশি ফেনী রুটের যাত্রীদেরও তারা ফেনী থেকে কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব ঢাকা থেকে ফেনী রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর স্টারলাইন পরিবহনের একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা। যদিও আজকের এই ট্রাভেল ব্লগটি আমি সকালে করেছি, আপনারা জানেন যে সকালবেলা N1 ট্রাকের বেশ প্রেশার থাকে, তবুও আমি বলবো যে আজকে বেশ স্পিডি একটা জার্নি ছিল। মানে এর আগে N1 আমি যতগুলো ট্রাভেল ব্লগ করেছি সবগুলোর চেয়ে আজকের ব্লগটি বেশ স্পিডি বলে আমি মনে করি। কারণ হচ্ছে ঢাকা থেকে ফেনী আমরা মাত্র 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। দিনের বেলা ট্রাভেল করা সত্ত্বেও 2.5 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনী পৌঁছানো চারটেখানেক কথা নয়। তো এই কারণেই বললাম যে বেশ স্পিডি একটা জার্নি ছিল। রাস্তার মধ্যে ঘটে যাওয়া খুঁটিনাটি সকল বিষয় এবং আজকের আমাদের এই সম্পূর্ণ ট্রাভেল ব্লগটি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই ভিডিওটি দেখবেন। এই রুটে আপনারা যারা ভ্রমণ করে থাকেন তারা বেশিরভাগই হচ্ছে সকালে ভ্রমণ করে থাকেন, যেহেতু এই রুটটি হচ্ছে N1 বা ন্যাশনাল হাইওয়ে 1, যেটি মূলত আমাদের দেশের পর্যটকরা বেশি ব্যবহার করে থাকে, কারণ এটি সরাসরি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ওদিকে চলে গেছে, ওদিকে বেশিরভাগ মানুষ ঘুরতে যায়। তো আপনারা যেহেতু বেশিরভাগ রাতেই ভ্রমণ করে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার পর আমি আশা করেছি যে আপনারা এই রুটের সৌন্দর্যে প্রেমে পড়ে যাবেন এবং একবার হলেও এই রুটে দিনে ভ্রমণ করার ইচ্ছা জাগবে আপনাদের মধ্যে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ট্রাভেল ব্লগটি ঢাকা টু ফেনী বাই স্টারলাইন পরিবহন হিনো AK1 নন এসি বাস। প্রতিবারের মতো আজকের এই ভিডিওটি শুরু হয়েছে নারায়ণগঞ্জে অবস্থিত চিটাগাং রোড বাস কাউন্টার থেকে। আমরা দুজন এখান থেকে টিকিট কেটেছিলাম। সামনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের সফর সঙ্গী চলে আসছে, যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1347। গাড়িটা যখন আসছিল তখন আমি আর কি এমনিতেই ভিডিও নিচ্ছিলাম। ড্রাইভার আঙ্কেল যে আমাদের দেখতে পেয়ে এরকমভাবে ভালোবাসা দিবে তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ওনার এই রেসপন্সটা আমাদের কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আমরা বাস লাভাররা যখন ড্রাইভার সাহেবের কাছ থেকে এমন একটু ভালোবাসা পাই আমাদের কিন্তু এতেই মন ভরে যায়, আমাদের আর কিছু লাগে না। তো ড্রাইভার সাহেবের এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আর সত্যি বলতে গেলে পুরোটা ভিডিও জুড়ে বা পুরোটা জার্নিতে ড্রাইভার সাহেব, স্টাফ এবং সুপারভাইজার ভাই কিন্তু সত্যিই খুব সাপোর্টিভ ছিলেন, আপনারা সামনে দেখতে পাবেন ভিডিওটিতে। চিটাগাং রোড থেকে আমরা দুজনেই ছিলাম যাত্রী, তো দ্রুত আমরা গিয়ে গাড়িতে উঠে পড়ি এবং এখন আমরা চিটাগাং রোড থেকে গাড়িটি ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ঢাকার মধ্যে সর্বশেষ কাউন্টার, সেটি হচ্ছে কাঁচপুর বাস কাউন্টার। আমরা এখন সেদিকেই যাচ্ছি এবং আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছে এটি হচ্ছে কাঁচপুর ব্রিজ। এর হাতের ডান দিকে চলে গেলে হচ্ছে N1 বা ন্যাশনাল হাইওয়ে 1, যেটি ঢাকা চট্টগ্রাম রুট এবং কক্সবাজারের দিকে চলে গেছে, এবং হাতের বাম দিকে গেলে হচ্ছে N2 বা ন্যাশনাল হাইওয়ে 2, যেটি হচ্ছে সরাসরি সিলেটে চলে গেছে। তো এই একটি ব্রিজই হচ্ছে এই দুইটি জায়গাকে বা দুইটি লেনকে আলাদা করে দিচ্ছে। আমরা এখন হাতের ডান দিকে N1 বা ন্যাশনাল হাইওয়ে 1 এর দিকে চলে যাচ্ছি এবং এই ব্রিজটি পার হওয়ার পরেই হচ্ছে ঢাকার মধ্যে লাস্ট কাউন্টার আমাদের। ঢাকার সর্বশেষ কাউন্টারের কাজ ছেড়ে আমরা এখন কুমিল্লার দিকে চলে যাচ্ছি, আমাদের আর কোনো কাউন্টার নেই। এবার আসা যাক বাসের ব্যাপারে। বাসটি হচ্ছে স্টারলাইনের ব্যানারে থাকা 12 সিরিয়ালের আফতাবিয়ান গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি। গাড়িটির ড্রাইভার হিসেবে আছেন মামুন কাকা, যিনি অত্যন্ত রসিক একজন মানুষ। তার সাথে না মিশলে আসলে বোঝা যাবে না যে তিনি এমন একজন রসিক মানুষ। পুরোটা জার্নিতে তিনি আমাকে ভিডিও করতে বেশ ভালোই হেল্প করেছে, বলা যায় যে সকল ধরনের হেল্পই তিনি আমাকে করেছে। অনেক সময় দেখা যায় যে বাসে আমরা ভিডিও করতে গেলে ড্রাইভার বা স্টাফ যারা রয়েছে তারা ভিডিও করতে দেয় না,
অনেক সময় সুপারভাইজার বলে যে ভিডিও করেন না বা অনেক ধরনের বাধার সম্মুখীন আমরা হই। তো সেদিক দিয়ে দেখতে গেলে মামুন কাকা আমাদের অনেক হেল্প করেছে এবং এরকম হেল্প পেলে আমাদের ভিডিও করেও আসলে ভালো লাগে। তখন আসলে মনে হয় যে এই যে বাস লাভিং করি বা এই যে বাস লাভার হয়েছে এটা আসলেই সার্থক হয়েছে। মনের মধ্যে তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশের মতো না। এটা একমাত্র বাস লাভার ভাই যারা আছেন তারাই বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, ট্রাভেল ব্লগে ফিরে আসি। আমাদের গাড়িটা এখন কুমিল্লার উদ্দেশ্যে ছুটে চলছে। আর আপনারা রাস্তায় হালকা কুয়াশা দেখতে পাবেন। ব্লগটি যেহেতু সকালে করা হয়েছে, আমাদের গাড়ি ঢাকা থেকে ছিল 8টা বাজে, সেই গাড়ি ঢাকা থেকে চিটাগং আস্তে আস্তে 8:30 বাজে। তো 8:30 বাজেও ঢাকার মধ্যে বেশ কুয়াশা। আর জার্নি ডেটটা যদি বলি, আমার জার্নির ডেট ছিল নভেম্বর মাসের 8 তারিখে। তখনও দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে প্রায় শীত একটা ভাব, কুয়াশা পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কুয়াশা দেখা যাচ্ছে। ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে সরি, আমি এই কয়দিন ভিডিও দিতে পারিনি। কয়দিন বলতে বেশ ভালো একটা গ্যাপ পড়ে গেছিলো মাঝখানে, প্রায় 3 মাসের মতো ভিডিও দেওয়া অফ ছিল। তো আমার আসলে ডেঙ্গু হয়েছিল, আমার বেশ খারাপ অবস্থা ছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এটা আমার সেকেন্ড টাইম ডেঙ্গু, এর আগে একবার ডেঙ্গু হয়েছে। তো সেকেন্ড টাইম হওয়ার কারণে আমার এবার অবস্থা বেশ খারাপ হয়েছিল। আমি প্রায় 1 মাসের মতো হাসপাতালে ভর্তি ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং আপনাদের কোনো আপডেটও দিতে পারিনি। এই কারণে আমি আবারও সরি বলে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। তো এরপর থেকে চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমি আসলে আপনাদের সকলের দোয়া চাচ্ছি আমি যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারি। আমি আসলে এখনো সম্পূর্ণ সুস্থ হইনি, এখনো অসুস্থ। তো দ্রুত যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। অবস্থা এতটাই খারাপ যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ছিল নভেম্বরের, আমি আপডেট দিতে দিতে বা এডিট করতে করতে এটা প্রায় জানুয়ারি মাস চলে আসছে, এখন আমি ভিডিওটা দিলাম আর কি। তো এতদিন যে আমি ভয়েস দিব সেই অবস্থাতেও ছিলাম না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তবে এতে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। সামনে আপনারা বিআরটিসির যে লিলেন গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটি সেদিন খুব প্রেসারে ছিল। মানে আমি আমার জীবনে প্রথমবার এমন কোনো বিআরটিসির গাড়ি দেখলাম যে গাড়িটাকে ওভারটেক করতে 1J গাড়ির প্রেসার নেওয়া লাগছে। মানে নর্মালি আমরা বিআরটিসি যেসব গাড়িগুলো দেখতে পাই আমরা সেগুলোকে মুড়ির টিন বলে থাকি, সেগুলো সচরাচর বেশি টানে না বা প্রেসারে থাকে না। লিলেন গাড়ি হওয়ার কারণে বা তারা একটু তেল বাঁচানোর চেষ্টা করে, সো তারা একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করে। তবে জীবনের এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই বিআরটিসিটা খুব প্রেসারের মধ্যে ছিল এবং আমাদের ড্রাইভারও বেশ খানিকটা প্রেসার নিয়ে তাকে উঠে দেওয়া লাগছে আমাদের। আরেকটা জিনিস, ঢাকা থেকে কুমিল্লা রুটে ট্রাভেল করলে আপনারা দেখতে পারবেন এই রুটে বেশ অনেকগুলো লোকাল অপারেটর চলাফেরা করে। বেশিরভাগ আপনারা দেখতে পারবেন তিশা নামের গাড়িগুলো, যেমন তিশা ক্লাসিক, তিশা পরিবহন, তিশা গ্রুপ, হ্যান ত্যান, তিশা গোল্ডেন, আরও কত কিছু আছে। তো ঢাকা থেকে কুমিল্লা আপনারা যদি কোনো সময় ট্রাভেল করেন বা N1-এ চলাফেরা করেন, কুমিল্লার আগ পর্যন্ত তিশা নামের গাড়িগুলো আপনারা বেশি দেখতে পাবেন। বাম সাইডে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিএস এক্সপ্রেস, সেটা হচ্ছে কুমিল্লার। সামনে হচ্ছে তিশা প্লাটিনাম বা তিশা ট্রান্সপোর্ট, এর সামনে হচ্ছে তিশা গোল্ডেন না কি যেন, মানে এরকম অনেকগুলা টাইপের গাড়ি দেখলাম, যে বেশিরভাগই নামে হচ্ছে তিশা, আবার তিস্তা দিয়েও শুরু হয়। তো কুমিল্লার মানুষের কাছে আই গেস তিশা নামটা খুব পরিচিত বা তিশা নামটাকে তারা খুব ভরসা করে, এই জন্য কুমিল্লা আসলে বেশিরভাগ তিশা নামের গাড়িগুলোই দেখা যায়, যেগুলো সবগুলোই হচ্ছে লোকাল। সেই গাড়িগুলোকে ওভারটেক করে আমরা আমাদের নিজ গতিতে চলতেছিলাম। তো সেদিন আসলে N1-এ গাড়ির প্রেশার খুব কম ছিল আমি বলবো। নর্মালি দিনের বেলায় ট্রাকের প্রেশার দেখা যায় আর ডিস্ট্রিক্ট গাড়ি বা দূরপাল্লার পরিবহনগুলো খুব বেশি দেখা যায়। তবে সেদিন আসলে খুব কম পরিমাণে গাড়ি ছিল, যেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। নর্মালি লোকাল দু একটা ট্রান্সপোর্ট আছে আর কয়েকটা আমরা যেগুলোকে সাধারণত টেসলা বলে থাকি সেগুলো দেখতে পাচ্ছেন। তো সেদিনের জার্নিটা আসলে খুব স্মুথ ছিল, কোনো প্রকার যানজট বা ভোগান্তি পোহাতে হয়নি, খুব সুন্দর করে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এরকম শান্ত পরিবেশে ট্রাভেল করেও কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মনের মধ্যে। নর্মালি রাস্তার মধ্যে বেশি গাড়ি থাকলে সব ড্রাইভারই চেষ্টা করে একটু রাশ চালানোর জন্য বা ওর বাম্পারে থাকার জন্য। তো এর থেকে আমি মনে করি যে এরকম শান্ত পরিবেশের মধ্যে শান্তভাবে গাড়ি চালানোটাই ভালো। আর আপনি বাস লাভার হন বা না হন, এমন একটা পরিবেশে A to সিট থেকে যে ভিউটা আসবে সেটা দেখলে আপনার মন এমনিই শান্ত হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি।
রাস্তার মধ্যে যে সকল ট্রাক, প্রাইভেট কার এবং সিএনজি ছিল সেগুলো সবগুলোকে আমরা ওভারটেক করে এখন ধীরে ধীরে মদনপুর এবং মেঘনা সেতু পার হয়ে আমরা এখন আছি দাউদকান্দি সেতুতে। এখানে আপনারা দেখতে পারবেন নামার সময় কিন্তু আমরা কোনো টোল দেইনি এবং আমরা যখন উঠেছিলাম তখনও কিন্তু আমরা কোনো প্রকার টোল দেইনি। এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে দাউদকান্দি সেতু এবং মেঘনা সেতুর টোল কিন্তু একসাথে নিয়ে যাওয়া হয়, মানে মেঘনা সেতুতে যে টোল প্লাজাটা আছে সেখানে আসলে দুইটা ব্রিজের টোল দেওয়া হয়। তো সিমিলারলি আবার এই পাশে দেখতে পাচ্ছেন যারা দাউদকান্দি সেতুতে এখন উঠতেছে তারাও কিন্তু এখন দুইটা সেতুর টোল একসাথে দিয়ে দেবে, দাউদকান্দি সেতু এবং মেঘনা সেতু। তো এর জন্য আমরা আসলে নামার সময় কোনো প্রকার টোল দিতেছি না এবং ওঠার সময় কোনো প্রকার টোল দিইনি, একবারই আমরা মেঘনা সেতুতে টোল পরিশোধ করে এসেছি। দাউদকান্দি সেতুটা পার হওয়ার পর রাস্তার সৌন্দর্য আসলে আরও বেড়ে যায়, কারণ দুই পাশের গাছের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে গাছগুলো ঘন হয়ে যাচ্ছে। তো রাস্তার দুই পাশে গাছ যত বেশি থাকে আমার কাছে মনে হয় যে প্রকৃতি তত সুন্দরভাবে নিজে সজ্জিত হতে পারে এবং আমার নিজের কাছে ওটা দেখে আসলে খুব ভালো লাগে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার ভ্রমণের যে ট্রু স্যাটিসফ্যাকশন যেটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করে আপনার আশেপাশের পরিবেশের মধ্যে। তো আপনি যদি এমন একটা পরিবেশের মধ্যে জার্নি করেন তো আমি 100% শিওর যে আপনার মন ভালো হয়ে যাবে, যতই মন খারাপ থাকুক না কেন। আমি আসলে যতই চেষ্টা করতেছিলাম যে আর ভিডিও করব না, আবার অনেকক্ষণ পরে ভিডিও ধরবো হয়তো, তবে আমি কোনোভাবেই আমার ক্যামেরাটা নামাতে পারছিলাম না। যতই সামনে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে সৌন্দর্য বেড়েই চলেছে এবং আমি আসলে নিজেকে ভিডিও করা থেকে কোনোভাবেই আটকাতে পারছিলাম না। নর্মালি এই রোডটা দিয়ে আমার খুব বেশি ট্রাভেল করা হয়, আপনি ফেনী বলেন, চট্টগ্রাম বলেন, আমার মাসে 2 থেকে 3 বার যাওয়াই হয়। তো সবসময় আসলে রাতে মুভ করি, সো দ্যাট আসলে দিনের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারিনি। তো আজকের এই ব্লগটা করে আমার আসলে নিজের মধ্যে সত্যিই খুব ভালো লাগে কাজ করতেছিল। যাই হোক, শহীদনগর পার হয়ে আমরা এখন আমাদের হোটেল ব্রেকের দিকে চলে যাচ্ছি বা কুমিল্লার দিকে চলে যাচ্ছি। কুমিল্লার জমজমে আমাদের হোটেল ব্রেক দেওয়া হবে। রাস্তায় আসলে তেমন কোনো গাড়ি আমরা পাইনি, কুমিল্লার লোকাল কয়েকটা গাড়ি পেয়েছি এবং সামনে আপনারা এশিয়া লাইনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, সেটিও হচ্ছে কুমিল্লার। তো তার বাম্পারে আমরা চলছি। আর হচ্ছে N1-এ যেটা কখনই মিস হবে না, যে ট্রাকগুলো পাশাপাশি চলতেছে বা ট্রাকের বাম্পারে ট্রাক চলতেছে, এগুলো তো N1-এর একদম কমন দৃশ্য হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেনই। তো সামনে ট্রাকের বেশ প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। সামনে এশিয়া লাইনের যে গাড়িটি ছিল সেটিও হচ্ছে 1J গাড়ি। তো আমরা অনেকক্ষণ ওর বাম্পারে চলতেছিলাম, তো অনেকক্ষণ চলার পর আমরা ওটাকে উঠে দিয়ে আমাদের নিজ গন্তব্যে চলতে থাকি। এতক্ষণ ভ্রমণ করে আর যতটুকু বুঝতে পারলাম, আমাদের মামুন কাকা আসলে খুব স্কিলফুল একজন ড্রাইভার এবং খুবই ভালো মনের একজন মানুষ। আমি আসলে কথাটা 3 থেকে 4 বার বলে ফেলছি, উনি আসলে খুব ভালো মনের একজন মানুষ। ওনার সাথে আমাদের তেমন কোনো পরিচয় ছিল না, আজকেই প্রথম পরিচয়। তো তারপরে উনি আমাদেরকে যতটুকু আতিথেয়তা দেখিয়েছেন আমরা তাতেই সন্তুষ্ট। আমরা যখন ভিডিও করতেছিলাম তখন তিনি আসলে আমাদের ডেকে দুজনের হাতে 2টা চকলেট দেয়, বিষয়টি আসলেই খুব ভালো লেগেছে আমাদের কাছে। তাছাড়াও কুমিল্লায় জমজমে যখন আমাদেরকে হোটেল বিরতি দেওয়া হয় তখন মামুন কাকা আমাদের খাবার অফার করেছিল। আমরা যেহেতু নাস্তা করে গাড়িতে উঠেছিলাম, তো আমরা আর তখন বেশি কিছু খাইতে পারিনি বা নাস্তা করতে পারিনি। তো নাস্তা করতে না পারলে কি হয়, মামুন কাকা আমাদের জন্য আলাদাভাবে রসমালাই কিনে নিয়েছিল এবং আমাদেরকে কফি অফার করছিল। তো সেগুলো আসলে আমরা খেয়েছিলাম। তো তার মনটা আসলে সত্যিই খুব ভালো। আমি মনে প্রাণে দোয়া করি বাস লাভার এবং গাড়ির স্টাফদের মধ্যে যে এরকম একটা ভালোবাসা বা এরকম একটা সুসম্পর্ক সেটা যেন আজীবন থাকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার আরও একটি জনপ্রিয় অপারেটর পাপিয়া ট্রান্সপোর্ট। সেই ব্যানারটাকে ওটি দিয়ে আমরা এখন আমাদের নিজ গন্তব্যে ছুটে চলছি। আসলে রাস্তার মধ্যে এমন কিছু ব্যানার থাকে যেগুলো আসলে টেনে পারবে না, কিন্তু তাও আর পিছের গাড়িগুলো ধরে রাখবে। ও জানে যে ওর পিছের গাড়ির ওর থেকে পাওয়ার বেশি বা টান বেশি, ইঞ্জিনের পারফরমেন্স ভালো, তারপরও হচ্ছে ওরা আসলে পিছের গাড়িগুলোকে আটকে রাখার চেষ্টা করে। তো এই জিনিসটা আসলে একদমই উচিত না। যেমন এই গাড়িটা আমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু সাইড দিয়ে দেয়, কোনো প্রকার পারাপারি করেনি এবং মামুন কাকাও আসলে বেশ রিল্যাক্স মোডে উঠে দিয়েছে, তার নিজ গন্তব্যে ছুটে চলছে।
অ্যান্ড রাস্তার এই লুকটা জাস্ট দেখেন, মানে রাস্তার যে ভিউটা সেটা একবার দেখেন, কত সুন্দর তাই না? ভ্রমণ না করলে কিন্তু বাংলাদেশের এই সৌন্দর্য আপনি কখনোই দেখতে পাবেন না। এই সৌন্দর্যগুলো আপনি মিস করে যাবেন। অনেকেই আছেন যারা বাংলাদেশে ভ্রমণ না করে বিদেশে দৌড়ে যান বা বিদেশে ছুটে যান বিদেশের বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো দেখার জন্য। তবে আমি বলবো যে আগে নিজের দেশকে দেখুন, নিজের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো ভ্রমণ করে তারপর আপনি বিদেশে ভ্রমণ করতে যান, কোনো সমস্যা নেই। তবে আগে নিজের দেশটা ভালো মতো ঘুরুন। দেখতে দেখতে আমরা কিন্তু কুমিল্লা জমজমের কাছাকাছি চলে এসেছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পর এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে। যতটুকু জানতে পেরেছি এখানে নাকি নতুন রোড করা হবে এবং ব্রিজেরও কাজ চলতেছে একই সাথে। তো এই রোডটার এই কাজগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টের এদিকে যারা রয়েছেন তারা কিন্তু জ্যামের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন বা রেহাই পাবেন। ক্যান্টনমেন্টের এই জায়গাটা আসলে এমন একটা জায়গা, এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে বসেছিলাম এক জায়গায়, একদম কোনো নড়াচড়া নেই। কুমিল্লার মিয়ামি পার হওয়ার পরে আমরা যখন ঢাকায় ব্যাক করতেছিলাম তখন এই জায়গাটা প্রায় 2 ঘন্টার মতো আমরা বসেছিলাম। তো আশা করছি যে রাস্তার কাজ হওয়ার পরে এই জায়গাটায় আর কোনো জ্যামজট সৃষ্টি হবে না, এই জায়গার মানুষগুলোর ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে পারবে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইকোনো সার্ভিসের একটি গাড়িটি আসলে রিজার্ভ করা ছিল। গাড়িটি আমাদের সাথে বেশ ভালোই তাফালিং করতেছিল এবং গাড়ির ড্রাইভার সাহেব আসলে স্টারলাইনকে দেখার পর উনি বেশ ভালোই প্রেশার নিয়েছিল। এই একটা জিনিস আমি বুঝতে পারি না যে নোয়াখালীর যেসব ব্যানারগুলো রয়েছে ওইসব অপারেটরের ড্রাইভারগুলো মানে নিজস্ব জেলার গাড়িগুলো দেখলে আসলে একটু তাফালিং করার চেষ্টা করে বা একটু রাফ চালানোর চেষ্টা করে যে বাম্পারে আটকে রাখার জন্য। তো এখানে আসলে অতিরিক্ত পরিমাণে কিছু করা হয়নি, যে যার স্কিলের মধ্যে রেখেই টানাটানি করছে। 2 জন ড্রাইভার নিজেদের স্কিলের মধ্যে রেখেই চালিয়েছে। ইকোনো সার্ভিসের ওই গাড়িটির বাম্পারে চলতে চলতে আমরা কিন্তু জমজমে চলে আসছি। এখানে আপনারা দেখতে পারবেন ইকোনো সার্ভিসের এই গাড়িটিও জমজমের মধ্যে ঢুকানো হয়েছে। নর্মালি ইকোনো সার্ভিসের গাড়িগুলো কিন্তু জমজমে কোনো প্রকার বিরতি দেয় না, ওরা হচ্ছে অন্য একটা হোটেলে বিরতি দিয়ে থাকে। তো ড্রাইভার সাহেবের সাথে কথা বলে জানতে পারি যে এই গাড়িটি সেদিন রিজার্ভ করা ছিল, এর জন্য সে আসলে জমজমের মধ্যে বিরতি দিয়েছে। তো ওই গাড়িটির ড্রাইভারও ছিল আমাদের পরিচিত একজন মানুষ। তো সবাই মিলে আসলে জমজমে বেশ ভালো একটা সময় কাটাই। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখন পার্কিং করা হচ্ছে। পার্কিং শেষে আমরা আসলে জমজমের ভিতরে আমাদের সকালে নাস্তা করার জন্য চলে যাই। প্রায় 20 থেকে 25 মিনিটের একটা বিরতি শেষে আমরা এখন আবার হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি বের হয়ে আসছে এবং একটা কথা বলাই লাগে, এখানেও মামুন ভাইয়ের রেসপন্সের কোনো কমতি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রেসপন্স করতেছে। ওনাকে আসলে কাকা বললে ভুল হবে, উনি এরকম মজা করে বা এমন ফান করে আমাদের সাথে এরকমভাবে মিশে গেছে, ওনাকে আমাদের ভাই ডাকতে মন চায় বা আমাদের ভাইয়ের মতো। ভাইয়েরা যেভাবে আমাদের সাথে দুষ্টমি করে বড় ভাইয়েরা, উনি ঠিক সেমভাবে আমাদের সাথে দুষ্টমি করেছে, অনেক মজা করেছি আমরা। তো খুব সুন্দর একটা সময় কাটালাম জমজমে আমরা। তো এখন আবার বের হয়ে যাচ্ছি জমজম থেকে। দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে উঠে গেলাম, গাড়িটি আবার নিজ গতিতে ছুটে চলছে। জমজম থেকে বের হওয়ার পর আমরা আসলে ট্রাকের প্রেশারটা একটু বেশি লক্ষ্য করতে পারছিলাম, পাশাপাশি আবার কয়েকটা পরিবহনও পেয়ে যাই। সামনে বেশ কিছু পরিবহনের সাথে আমরা একসাথে চলেছি, পাশাপাশি স্টারলাইনের 2 থেকে 3টা গাড়ি একসাথে বাম্পার টু বাম্পার চলেছিলাম অনেক দূর। জমজমের পর যে রোডটা, এই রোডটা কিন্তু আসলে টানার মতোই একটা রোড। জমজমের আগ পর্যন্ত হচ্ছে বিভিন্ন স্টপেজ থাকে বা বিভিন্ন বাজার থাকে। তো এখানে আসলে অনেক ধরনের ছোট গাড়ি বা রিক্সা চলতে থাকে, সিএনজি চলতে থাকে, আবার অনেক জায়গায় দেখা যায় যে বাসগুলো বিপরীত লেন থেকে চলতে থাকে। তো জমজমের পর এই রাস্তাটা দিয়ে আসলে অনায়াসে 120-30 টানা যায়। তো আমাদের মামুন কাকা আসলে ওইরকমভাবেই গাড়ি টানতেছিলেন, রাস্তাটা উনি মোটামুটি ফাঁকাই পাইছেন। তো ওই হিসাবে উনি ওনার স্কিলটা দেখাইছেন এখানে। তবে এখানে আমি বলবো যে আবারও বলতেছি, উনি কিন্তু কোনো প্রকার রিস্ক নেয়নি, উনি ওনার স্কিলের মধ্যে রেখে বা নিজের ক্যাপাবিলিটি যতটুকু আছে অতটুকুর মধ্যেই রেখে গাড়িটা চালাইছেন। কোনো প্রকার ওভার রিস্ক বা ওভার স্পিডিং কিন্তু তিনি করেননি। সামনে আপনারা হানিফের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ির নাম্বার হচ্ছে 2366। গাড়িটি হানিফের বহরে থাকা বেশ পুরনো একটি গাড়ি, তবে সদ্যই এটাকে রিপেন্ট করা হয়েছে, যার কারণে গাড়িটি দেখতে বেশ নতুন লাগতেছে।
তো আমাদের সাথে সে বেশ ভালোই টানাটানি করছে বা আমরা অনেকটা পথ ওনার বাম্পারে ছিলাম। এই হানিফের সামনে আবার আমাদের স্টারলাইনের আরেকটা গাড়ি ছিল, তো 3 গাড়ি মিলে বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। ওই হানিফটাকে ওভারটেক করার পর স্টারলাইনের বাম্পারে কিন্তু আমরা অনেকটা দূর চলে যাই। ওই স্টারলাইনের সামনে আবার লোকাল একটা সৌদিয়া ছিল, এটা কিন্তু অরিজিনাল সৌদিয়া না, এটা হচ্ছে কুমিল্লার লোকাল সৌদিয়া। তো চলার পথে যতটুকু বুঝতে পারছি ওই সৌদিয়ার সাথে হয়তো সামনের যে স্টারলাইন রয়েছে সেটার কোনো মারামারি বা কোনো কিছু হয়েছে, মানে যেভাবে ওই স্টারলাইনের গাড়িটা যেভাবে টানতেছিল মানে বোঝা যাচ্ছিল যে ধরার চেষ্টা করতেছে সৌদিয়াকে। বেশ ভালোই টানাটানি করছে দুইটা গাড়ি, আমরা জাস্ট বাম্পারেই ছিলাম, সব কিছু দেখতেছিলাম এবং মজা নিতেছিলাম। মানে বিষয়টা এমন হয়ে গেছে তোরা যেমন যে তা কর, আমরা দেখতে থাকি, আমরা জাস্ট দর্শক। অনেকক্ষণ ওদের বাম্পারে থাকার পর যখন দেখতে পারলাম যে স্টারলাইনটা সৌদিয়াকে ওভারটেক করে চলে গেল এবং তাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি, এমনি জাস্ট টানতেছিল, তখন আমরা জাস্ট অবাক ছিলাম। গাড়ির মধ্যে আমরা 5 জন, ড্রাইভার, স্টাফ, সুপারভাইজার, আমি আর হচ্ছে ফাহিম ভাই, মানে বিজেডবির অ্যাডমিন ফাহিম ভাই। তো ওনারা হচ্ছে সবাই মিলে কথা বলতেছিলাম আমরা যে কি সমস্যা হইতে পারে, এমন কেন করতেছে বা সৌদিয়া কি করলো যে স্টারলাইন ধরার চেষ্টা করতেছে। তো অনেক আলাপ আলোচনা করতেছিলাম। যখন স্টারলাইন ওভারটেক গিয়ে চলে গেল কিছু না বলে, তখন আমরা সবাই অবাক হইলাম। অ্যান্ড আমাদের রিয়াকশনটা জাস্ট ছিল যে ইয়ে কে হুয়া। এখানে সামনে আপনারা দেখতে পারবেন সামনে যে ট্রাকটা রয়েছে ও কিন্তু হঠাৎ করে লুকিং গ্লাস না দেখেই বামে ইন্ডিকেটর দিয়ে একদম হুটহাট বামে চাপাই দিতেছিল। সমস্যা আছে মানে ট্রাক ড্রাইভারদেরকে মানুষ যে কেন খারাপ বলে বা কেন গালিগালাজ করে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও কোনো ড্রাইভারকে ছোট করতেছি না, কিন্তু এখানে ওনার উচিত ছিল যে বাম পাশের লুকিং গ্লাসটা দেখার পরে বামে নিতে। উনি একদম হঠাৎ করেই বাম পাশের ইন্ডিকেটরটা দিয়ে বামে চাপাই দিতেছিল। এখানে যদি রাস্তা পিচ্ছিল থাকতো বা বৃষ্টির দিন হইতো তাহলে কিন্তু এরকম হার্ড ব্রেক করার কারণে যে গাড়িগুলো স্লিপ কেটে যায়, আপনারা জানেন যে বৃষ্টির মধ্যে এই গাড়িগুলো স্লিপ কেটে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এখানে দক্ষ ড্রাইভার না হলে কিন্তু গিয়ে সোজা একদম লাগাই দিত পিছনে। তো তখন কিন্তু আসলে দোষটা আলটিমেটলি বড় গাড়ির বা বাস ড্রাইভারেরই হয়তো। এই ঘটনাটা ঘটার পর আমাদের মামুন কাকা আসলে একটু চেতা যায় বা ড্রাইভারকেও একটু কথা শোনাইছে যে এরকম কেন করলো, কিন্তু ড্রাইভারের যে অ্যাটিটিউড দেখলাম তাতে মনে হচ্ছে ও শালা নিশ্চিত গাঞ্জা খাইছে, তারপর এরকম ট্রাক চালাইতে বসছে। মানে পিছনে অ্যাক্সিডেন্ট হোক, বাস উইরা যাক ওর ট্রাক উইরা যাক ওর কিছুই হবে না, এমন একটা ভাব নিয়ে বইসা ছিল। মানে হচ্ছে ও নিজেই হচ্ছে রাস্তার রাজা, ও যেমনি মন চায় তেমনি চালাবে, ওকে বলার মতো কেউ নাই। এই সমস্ত ড্রাইভারের কারণে কিন্তু আসলে রোডে ঘাটে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে বেশিরভাগ। আমি আসলে কোনো ড্রাইভারকেই ছোট করে কথা বলতে চাই না বা কোনো ড্রাইভারকেই ছোট করতে চাচ্ছি না, তবে কারো কারো অ্যাটিটিউড, কারো কারো ভাবের কারণে পুরো পরিবহন সেক্টরটা বিশাল হুমকির মুখে আছে আমি বলবো। কারণ কয়েকজন ড্রাইভারের কারণে কিন্তু অলমোস্ট সব ড্রাইভারদেরকেই কথা শুনতে হয়। তো এই জিনিসগুলো আমাদের আসলে মেনে চলা উচিত। ট্রাফিক রুলস তো রুলস, এগুলো মেনে চলা উচিত। যাই হোক, জার্নিতে ফিরে আসি। আমাদের জার্নি কিন্তু আর বেশিক্ষণ নাই, আমরা প্রায় ফেনের কাছাকাছি চলে এসেছি এবং জমজম পার হওয়ার পর আমি ভিডিও ক্লিপও অনেকটা কম নিয়েছি, কারণ হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, চার্জ বেশি ছিল না। যেমনটা বলতেছিলাম যে অলমোস্ট সারাটা রাস্তায় ভিডিও করতে করতে আসছি, তো এর জন্য ফোনের ব্যাকআপ ছিল না, প্লাস আমাদের সাথে কোনো পাওয়ার ব্যাংক আনিনি, তো চার্জে একটু ইস্যু ছিল, যার কারণে জমজমের পর আমরা ভিডিও একটু কম নিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় ফেনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কিন্তু মানুষজন নামা শুরু করছে, স্টপেজগুলো শুরু হয়ে গেছে। সামনেই হচ্ছে ফেনীর মহিপাল ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। তো মহিপাল ব্রিজ থেকে কিন্তু আমরা ব্রিজে না উঠে হাতের বাম দিকে নিচে চলে যাব। তো এখন আমরা হাতের বাম দিক দিয়ে নিচে চলে আসছি। মহিপালে কিন্তু আমাদের গাড়ি প্রায় খালি হয়ে যাবে, মহিপালে বেশিরভাগ যাত্রীরা নেমে যায়। মহিপালে যাত্রীদের নামিয়ে আমরা কিন্তু এখন হাতের বাম দিকে স্টারলাইন টার্মিনালের দিকে চলে যাচ্ছি। হাতের বাম দিকে একটু গেলেই হচ্ছে স্টারলাইন টার্মিনাল। আমরা কিন্তু একদম স্টারলাইন টার্মিনালের ভিতরে গিয়ে নামবো, আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে সেটা। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। জানি না কয়জনকে ঢাকা থেকে ফেনী পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, তবে যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের সকলকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সকলের সাপোর্ট আমার খুবই দরকার। সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।